আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীবৃন্দ। তো আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমার ফাইনাল রিভিশন ব্যাচের ক্লাসগুলো। এবং এই ফাইনাল রিভিশন ব্যাচের প্রথম ক্লাসটি আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি ও তার পরিমাপ দিয়ে শুরু করতে যাচ্ছি। এবং এখনো যাদের এই অধ্যায় নিয়ে সমস্যা আছে, তোমরা যদি এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো, তাহলে আশা করি তোমাদের এই অধ্যায়ের আর কোনো সমস্যা থাকবে না। এবং বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে যত সিকিউ এমসিকিউ আসুক না কেন, তোমরা তার সহজে আনসার করতে পারবা। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। যখন তুমি এই ভৌত রাশি ও তার পরিমাপ অধ্যায়টা খুলবা, ঠিক আছে, ঠিক প্রথমে তুমি পাবা বিজ্ঞানীদের পরিচয়। ঠিক আছে, বিভিন্ন বিজ্ঞানীদের পরিচয় পাবা যে কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেছেন। যেমন আধুনিক পদার্থবিজ্ঞানের জনক বলা হয় গ্যালিলিওকে। এক্স রে আবিষ্কার করেছেন রন্টজেন। আবার সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছেন বিজ্ঞানী থ্যালিস। ঠিক আছে, এরকম আরো অনেক বিজ্ঞানীর অনেক আবিষ্কার তোমরা জানতে পারবা। ঠিক আছে, এগুলো তোমরা চার্ট করবা, চার্ট করে তোমরা মুখস্থ করে ফেলবা, কারণ এগুলো এমসিকিউর জন্য কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে বাবা যে প্রকৃত বিজ্ঞান আসলে কি, প্রকৃত বিজ্ঞান বলতে আসলে কি বোঝায়। এখন আমরা সবাই কিন্তু জানি যে পানি যখন ঠান্ডা হয়, ঠিক আছে, পানি ঠান্ডা হলে বরফ হয়ে যায়। আবার পানিকে গরম করলে সেটা বাষ্পে পরিণত হয়। এটা তো আমরা সবাই জানি। কিন্তু এটা কি প্রকৃত বিজ্ঞান হতে পারে? এটা প্রকৃত বিজ্ঞান হতে পারে না। প্রকৃত বিজ্ঞান তখনই হবে যখন তুমি জানবে যে কোন অবস্থায় কত তাপমাত্রায় পানি জমে বরফ হয়, কিংবা সেটা বাড়িয়ে কোন অবস্থায় কত তাপমাত্রায় নিয়ে গেলে সেটা ফুটতে শুরু করে, অর্থাৎ জলীয় বাষ্পে পরিণত হয়। তার মানে প্রকৃত বিজ্ঞান করতে হলে পরিমাপ করতে হয়। এবং বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো কিছু পরিমাপ করে নির্ভুলভাবে ব্যাখ্যা করা। ঠিক আছে, এবং এরপরে যে টপিকটা পাবা সেটা হচ্ছে ভৌত রাশি ও তার পরিমাপ। আসলে এখানে রাশিটা কি? রাশি হচ্ছে এই জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলি। পরিমাপ করা যায়, তার পরিমাপ কি? পরিমাপ হচ্ছে কোনো কিছুর পরিমাণ নির্ণয়। পরিমাপ কি ভাইয়া? পরিমাপ হচ্ছে কোনো কিছুর পরিমাণ নির্ণয়। ঠিক আছে, এবং 60টি মৌলিক রাশি আছে। তোমাদের বইয়ে 60টি মৌলিক রাশি দেওয়া, সেগুলো হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বৈদ্যুতিক প্রবাহ, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। এগুলোকে কেন মৌলিক রাশি বলা হয়? কারণ এই রাশিগুলা অন্য রাশির উপর নির্ভরশীল নয়, বরং অন্য অন্য রাশি তাদের উপর নির্ভরশীল। ঠিক আছে, এবং আরেকটা আছে হচ্ছে তোমার লব্ধ রাশি। ঠিক আছে, কি ভাইয়া? লব্ধ রাশি। লব্ধ রাশি, এই লব্ধ রাশিটা কোনগুলো ভাইয়া? মৌলিক রাশি ব্যবহার করে, মৌলিক রাশি ব্যবহার করে আমরা যে রাশি প্রকাশ করি সেগুলো হচ্ছে লব্ধ রাশি। ঠিক আছে, যেমন দেখো, যেমন ক্ষেত্রফল একটা লব্ধ রাশি। কারণ কি? কারণ ক্ষেত্রফল কি, আমরা আগে কিন্তু জেনেছি লব্ধ রাশি কিন্তু অন্যান্য রাশির উপর নির্ভরশীল। ঠিক আছে, এখন লব লব ক্ষেত্রফল হচ্ছে বা একটা লব্ধ রাশি। ঠিক আছে, ক্ষেত্রফল হচ্ছে লব্ধ রাশি। কারণ ক্ষেত্রফলটা যদি তুমি বের করতে চাও তাহলে তোমার কি দৈর্ঘ্য, হ্যাঁ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে। লাগবে না ভাইয়া? হ্যাঁ, দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে। তার মানে ক্ষেত্রফল হচ্ছে একটা লব্ধ রাশি। এরপরে যে টপিকটা তোমরা পাবা সেটা হচ্ছে অনেক বড় থেকে অনেক ছোট দূরত্ব, অনেক বড় থেকে অনেক ছোট ভর, অনেক বড় থেকে অনেক ছোট সময়। ঠিক আছে, এগুলো আমি দেখো সাইডে দিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখতে পারো। এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এখানে মনে করো যে নিকটতম গ্যালাক্সির দূরত্ব, ঠিক আছে, সৌরজগতের ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, প্রোটনের ব্যাসার্ধ, এগুলো পড়বে, এগুলো অনেক ইম্পর্টেন্ট। এবং আবার আমাদের গ্যালাক্সির বল, পৃথিবীর বল, সূর্যের বল, মানুষের বল, ইলেকট্রনের বল, ঠিক আছে, এগুলো অনেক ইম্পর্টেন্ট। তারপরে আছে দেখো বিগ ব্যাং এর সময়, হ্যাঁ, মানুষের জন্ম কত সেকেন্ড আর কি, ঠিক আছে, মানুষের হৃদস্পন্দন, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। কিসের জন্য? এমসিকিউ এর জন্য। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে পরিমাপের একক। হ্যাঁ, আচ্ছা, আমরা কিন্তু সবাই জানি যে 1000 গ্রামে হচ্ছে 1 কিলোগ্রাম, মানে 1000 গ্রামে হচ্ছে 1 কেজি। আচ্ছা, 1000 গ্রামে কেন 1 কেজি? প্রশ্ন আসে না? হ্যাঁ, এই 1 কেজিটা কোথা থেকে এসেছে জানো? তো দেখো, ফ্রান্সের একটা জাদুঘরে, ঠিক আছে, ফ্রান্সের একটা জাদুঘরে একটা সিলিন্ডার রাখা আছে। ঠিক আছে, কি রাখা আছে? একটা সিলিন্ডার রাখা আছে। বুঝতে পারছো? এই সিলিন্ডারটির উচ্চতা হচ্ছে 3.9 সেন্টিমিটার। হ্যাঁ, আবার ব্যাসার্ধ হচ্ছে কি 3.9 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার ভাইয়া প্লাটিনাম, প্লাটিনাম এবং ইরিডিয়াম, এবং ইরিডিয়াম তৈরি এটা। ঠিক আছে, ইরিডিয়াম দিয়ে এটা তৈরি। বুঝতে পারছো? এই সিলিন্ডারটির ওজন যতটুক, ততটুকুই হচ্ছে ভাই 1 কেজি। ঠিক আছে, তার মানে 1 কেজিটা এই সিলিন্ডার থেকেই নেওয়া হয়েছে। বুঝতে পারছো? এখন আবার দেখো, 1 মিটার কাকে বলে, মানে 1 মিটার কাকে বলে? 1 মিটার কাকে বলে? 1 মিটার কাকে বলে যদি তোমার সংজ্ঞা আসে তাহলে কি কি লিখবা? লিখবা হচ্ছে যে শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে
এক সেকেন্ডে 29,97,92,000, ঠিক আছে, 29,97,92,092,458 ভাগের 1 ভাগ সময়, 58 ভাগের 1 ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হচ্ছে ভাইয়া 1 মিটার, ঠিক আছে, 1 মিটার। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা। এখন আবার তোমাকে বলতে পারে যে সেকেন্ড কাকে বলে, 1 সেকেন্ড কাকে বলে, তখন কি লিখবা? তখন বলবা যে সিজিয়াম পরমাণু, সিজিয়াম 133, ঠিক আছে, কি বললাম ভাইয়া? সিজিয়াম 133, সিজিয়াম সিজিয়াম 133 পরমাণুর, ঠিক আছে, সিজিয়াম 133 পরমাণুর 919,26,31,770টি স্পন্দন সম্পন্ন করতে যে পরিমাণ সময় নেই সেটা হচ্ছে ভাইয়া 1 সেকেন্ড। ক্লিয়ার? এরপরে যে টপিকটা পাবা সেটা হচ্ছে উপসর্গ বা গুণিতক, ঠিক আছে। আচ্ছা, বিজ্ঞান ও পদার্থবিজ্ঞান চর্চা করার জন্য আমাদের কিন্তু অনেক কিছু পরিমাপ করতে হয় না? যেমন কখনো আমাদের গ্যালাক্সি দৈর্ঘ্য মাপতে হয়, আবার কখনো নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপতে হয়। হ্যাঁ, তাদের দূরত্বের মাঝে কিন্তু বিশাল পার্থক্য, ঠিক আছে। এই বিশাল পার্থক্যকে মাপার জন্য আমাদের উপসর্গ বা গুণিতকের প্রয়োজন হয়, ঠিক আছে। এবং এই গুণিতক থাকার কারণে একটা ছোট্ট উপসর্গ লিখে এটাকে অনেক বড় কিংবা অনেক ছোট সংখ্যাতে তুমি বোঝাতে পারবা, ঠিক আছে। যেমন দূরত্ব বোঝানোর জন্য আমরা 1000 মিটার না বলে আমরা বলি 1 কিলোমিটার, বলি না? আবার দেখো, তোমার একটা ছবি তুললা, ঠিক আছে, এই ছবির সাইজ আমরা 10 লক্ষ বাইট না বলে আমরা কি বলি? 1 MB, মানে 1 মেগাবাইট, বলি না? ঠিক আছে। এখন দেখো ভাইয়া, তোমাদের সুবিধার জন্য আমি তোমাদেরকে লাইভ দেখাচ্ছি, কারণ এভাবে দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাড়াতাড়ি বুঝতে পারবা, ঠিক আছে। এখানে ইউনিটে ব্যবহৃত উপসর্গ বা গুণিতকের চার্ট দেওয়া আছে, তোমরা এগুলো মুখস্থ করে ফেলবা। কিভাবে মুখস্থ করবা? যেমন ডেকা কত, 10⁻1, হ্যাঁ, আবার হেক্টো কত, 10⁻2, কিলো কত, 10⁻3। কেন এগুলো মুখস্থ করবা? কারণ এগুলো এমসিকিউ তে আসে। কিভাবে এমসিকিউ তে আসে জানো? আচ্ছা, দেখো কিভাবে আসে। যেমন তোমাকে দেওয়া থাকবে যে 100 টেরাবাইট সমান সমান কত কিলোবাইট, হ্যাঁ, এটা দেওয়া থাকবে। এখন তুমি এটা কত কিলোবাইট কিভাবে বের করবা? হ্যাঁ, তোমাকে আমি একটা সহজ সমাধান বলে দিচ্ছি কিভাবে তুমি এই সিস্টেমে তুমি সবগুলা ম্যাথ সমাধান করতে পারবা এগুলো, ঠিক আছে। আচ্ছা, দেখো কিভাবে করবা। প্রথমে টেরাবাইট, টেরাবাইট কত ভাইয়া? 1 টেরাবাইট কত? 10 টু the power 12 না? হ্যাঁ, 10 টু the power 12। এবং এখানে 100কে যদি তুমি 100কে তুমি কি 10 স্কয়ার এভাবে লিখতে পারো না? হ্যাঁ, এভাবে লিখবা। বুঝতে পারো? 10 স্কয়ার করলে তো আবার 100 হয়, 10 × 10, হ্যাঁ, 100 হয়। এখন এটা গুণ করবা, এটা গুণ করলে কত হবে? 10 to the power কি 14 হবে না ভাইয়া? 12 আর যোগ 2, হ্যাঁ, 14 হয়েছে না ভাইয়া? হ্যাঁ, আচ্ছা, 10 to the power 14। এখন দেখো, এদিকে তুমি কিলোবাইট কিভাবে করবা? কিলোবাইট কত? 1 কিলোবাইট কত? 10 to the power কত ভাইয়া? 3 না? 3। 10 to the power 3 না? 3। আর এখানে যত বের হয়েছে, যেমন 14 বের হয়েছে আর এখানে কত? 3। এটা থেকে এটা বিয়োগ দিবা। এটা বিয়োগ দিলে ভাইয়া কত হবে? দেখো, 14 থেকে যদি 3 বাদ দাও তাহলে কত থাকবে? 10 to the power 11 থাকবে না ভাইয়া? 10 to the power 11 থাকবে না? হ্যাঁ, এই দুইটা বিয়োগ দিয়ে যেটা আসবে সেটাই হচ্ছে ভাইয়া উত্তর। বুঝতে পারছো? হ্যাঁ, এই সিস্টেমে তোমরা সবগুলো অঙ্ক কি সমাধান করবা। বুঝতে পারছো? এরপরে দেখবা যে মাত্রা দেওয়া আছে, হ্যাঁ, দুইটা মাত্রা দেওয়া আছে, বেগ এবং ত্বরণের মাত্রা আর কি। এই মাত্রা নিয়ে তোমরা দ্বিতীয় অধ্যায়ে বিস্তারিত জানতে পারবা। হ্যাঁ, এখন শুধু একটু জেনে নাও। যেমন তোমার এখানে কি দেওয়া আছে ভাইয়া? বেগের মাত্রা। আমরা কি জানি বেগ কি? বেগ কিন্তু ভাইয়া সময়ের সাথে সরণের পরিবর্তনের হার হচ্ছে বেগ। সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। তাহলে এই যে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার, সরণের, বুঝতে পারছো? সরণের পরিবর্তনের হার। তাহলে সরণের একক কি? সরণের একক কি? সরণের একক হচ্ছে এল। আর সময়ের একক কি ভাইয়া? সময়ের একক হচ্ছে টি। তাহলে এটা কি হয়? দেখো, এল, তো এলটা লিখলাম। এখানে নিচে আছে না টি ভাইয়া? টি যদি একসাথে করো তাহলে কি হবে? ইনভার্স 1 হয়ে যাবে। এই যেমন ইনভার্স 1, এলটি ইনভার্স 1, তার মানে বেগের মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1। এবং ত্বরণের মাত্রা দেওয়া আছে, ত্বরণ। ত্বরণ কি আমরা কি জানি? ত্বরণ কি? হুম, সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। তাহলে সময়ের সাথে বেগের পরিবর্তন হার, এটা তুমি দ্বিতীয় অধ্যায়ে বিস্তারিত জানতে পারবা। বেগের পরিবর্তনের হার, তার মানে বেগ কি? বেগের মাত্রা কি ভাইয়া? এলটি ইনভার্স 1 তো পাইছি নাকি? তো এলটি ইনভার্স 1 আর সময় কত ভাইয়া? টি। তাহলে এটা যদি তুমি একসাথে করো তাহলে এলটি ইনভার্স 1 এখানে একটা আছে আর টি এদিকে আসলে কি ইনভার্স 1, তার মানে ইনভার্স 2 হইতেছে। হ্যাঁ, 1 আর 1 2, তাহলে এলটি ইনভার্স 2, এটা হচ্ছে ভাইয়া ত্বরণের মাত্রা। বুঝতে পারছো মাত্রা? হ্যাঁ, আচ্ছা। এখন আমি তোমাদের এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক পড়াবো, যেগুলা তোমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। টপিকগুলো হচ্ছে স্লাইড ক্লিপার্স,
স্ক্রু গজ এবং আপেক্ষিক ত্রুটি। এবং এই তিনটি সম্পর্কে যত বেসিক এবং সূত্র আছে সবগুলো একদম পানির মতো সহজ করে তোমাদেরকে এখন আমি বোঝাবো। হ্যাঁ, এখন দেখো প্রথমে আছে হচ্ছে স্লাইড ক্লিপার্স। এটা কিন্তু স্লাইড ক্লিপার্সের চিত্র না। হ্যাঁ, এটা হচ্ছে স্লাইড ক্লিপার্সের একটা অংশ মাত্র, এবং এটা দিয়ে তোমাদেরকে আমি স্লাইড ক্লিপার্সের যাবতীয় সবকিছু বোঝাতে পারবো। হ্যাঁ, আচ্ছা, প্রথমে তোমাদেরকে বুঝতে হবে যে স্লাইড ক্লিপার্সে কি কি আছে। স্লাইড ক্লিপার্সে দুইটা স্কেল আছে। কি কি স্কেল আছে ভাইয়া? প্রধান স্কেল এবং ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, মনে থাকবে? ওকে, এখন যে বিষয়টা জানবা সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকটা কি। ভার্নিয়ার ধ্রুবকটা কি, যেটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ভার্নিয়ার ধ্রুবকটা কি দেখো। প্রধান স্কেলের এক ভাগ দেখতে পাচ্ছ, প্রধান স্কেলের এক ভাগ কিন্তু এতটুকু, প্রধান স্কেলের এক ভাগ। হ্যাঁ, এবং ভার্নিয়ার স্কেলের এক ভাগ কিন্তু প্রধান স্কেলের এক ভাগের চেয়ে একটু ছোট। হ্যাঁ, একটু ছোট। এই যে যত ছোট সেটাই হচ্ছে ভাইয়া ভার্নিয়ার ধ্রুবক। মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের এক ভাগ প্রধান স্কেলের এক ভাগের চেয়ে যত ছোট সেটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। আশা করি বুঝতে পারছো। এখন ভার্নিয়ার ধ্রুবক তোমরা কিভাবে বের করবা? ভার্নিয়ার ধ্রুবক বের করার জন্য দুইটা সূত্র আছে। কি কি সূত্র ভাইয়া? দেখো, ভার্নিয়ার ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবককে বিসি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? বিসি দ্বারা প্রকাশ করা হয়। একটা সূত্র হচ্ছে এস মাইনাস এক্স, আরেকটা সূত্র হচ্ছে বিসি সমান সমান এস বাই এন। এই দুইটা সূত্রের মাধ্যমে তুমি ভার্নিয়ার ধ্রুবক বের করতে পারবা। এখন আমাদের জানার বিষয় হচ্ছে এস কি, এক্স কি এবং এন কি। হ্যাঁ, আচ্ছা, এখানে এস হচ্ছে প্রধান স্কেলের প্রধান স্কেলের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। ক্ষুদ্রতম ক্ষুদ্রতম এক ভাগ মানে কি ভাইয়া? ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে এই যে দেখো, এই যে এটা হচ্ছে ক্ষুদ্রতম এক ভাগ। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে এখান থেকে এতটুকু, এটা হচ্ছে এক ভাগ, ক্ষুদ্রতম এক ভাগ। বুঝতে পারছো? তাহলে এক্স কি ভাইয়া? এক্স হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেলের, এক্স কি ভাইয়া? এক্স হচ্ছে ভার্নিয়ার ভার্নিয়ার স্কেলের, হ্যাঁ, ক্ষুদ্রতম এক ভাগ। বুঝছো? হ্যাঁ, ক্ষুদ্রতম এক ভাগ। হ্যাঁ, আর এখানে এন হচ্ছে তোমার ভাগ সংখ্যা। হ্যাঁ, এন কি? ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এইগুলো তোমার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। হ্যাঁ, ভাগ সংখ্যা দেওয়া থাকবে। বা প্রধান স্কেল ক্ষুদ্রতম এক ভাগ তো আমরা 1 মিলিমিটার জানি নাকি? 1 সেন্টিমিটার যদি 10 মিলিমিটার হয় তাহলে ক্ষুদ্রতম এক ভাগ তো 1 মিলিমিটারই। হ্যাঁ, এটা তো আমরা জানি। এগুলো হচ্ছে তোমার ভার্নিয়ার ধ্রুবক বের করার সূত্র। আমরা এখন কি ক্লিয়ার হয়েছে ভাইয়া? এস হচ্ছে প্রধান স্কেল ক্ষুদ্রতম এক ভাগ, এক্স হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, এবং এখানে এবং এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, আর এস তো আমরা জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। বুঝতে পারছো? এখন দেখো স্লাইড ক্লিপার্সের ক্ষেত্রে তোমার দৈর্ঘ্য কিভাবে বের করবা? দৈর্ঘ্যের সূত্র হচ্ছে বা দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করে? এল দ্বারা, লেন্থ নাকি? দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এল সমান সমান এম প্লাস ভি ইন্টু বিসি। হ্যাঁ, দৈর্ঘ্য সমান সমান কি? দৈর্ঘ্য এল সমান সমান এম প্লাস ভি ইন্টু বিসি। এবং আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে ব্যাস। ব্যাস কি হচ্ছে ডি দ্বারা প্রকাশ করা এবং টু আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডি সমান সমান সেম সূত্র ভাইয়া, দৈর্ঘ্যের যে সূত্র ব্যাসেরও সেম সূত্র, ভি ইন্টু বিসি। এখন তো আমরা সূত্র জানলাম, এখন আমাদের প্রয়োজন হচ্ছে যে কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এখানে এম, এম কি ভাইয়া? এম হচ্ছে প্রধান স্কেল পার্ট। এম কি ভাইয়া? এম হচ্ছে স্কেল প্রধান স্কেল পার্ট। এটা তোমার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। হ্যাঁ, আমি যখন তোমাদেরকে ম্যাথ পড়াবো তখন তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারবা। তারপরে কি আছে ভাইয়া? বি আছে, বি। ভি বি হচ্ছে ভাইয়া ভার্নিয়ার সমপতন। বি কি? ভার্নিয়ার সমপতন। ভার্নিয়ার সমপতন এখন অনেকেই এটা জানো, আবার অনেকেই জানো না যারা নতুন। হ্যাঁ, আমি একটু বুঝিয়ে দিই ভার্নিয়ার সমপতন কোনটা। ভার্নিয়ার সমপতন হচ্ছে যে ভার্নিয়ার স্কেলের যে দাগ ভার্নিয়ার স্কেলের যে দাগ প্রধান স্কেলের যে দাগের সাথে মিলে যায়। হ্যাঁ, ভার্নিয়ার স্কেলের যে দাগ প্রধান স্কেলের কি যে দাগের সাথে হুবহু মিলে যায় সেটা হচ্ছে ভার্নিয়ার সমপতন। দেখো এখানে কোনটা মিলছে ভাইয়া? 1 2 3 4 5 একটা মিলে নাই, 6 ও মিলে নাই, 7 ও মিলে নাই, 8 ও মিলে নাই, 9 ও মিলে নাই, একদম 10 নাম্বারটা দেখো প্রধান স্কেলের সাথে একদম মিলে গেছে, হুবহু মিলে গেছে না ভাইয়া? তার মানে যেটা মিলে গেছে সেটা হচ্ছে ভার্নিয়ার সমপতন। মানে 10 নাম্বার দাগটা মিলে গেছে, তার মানে এখানে 10 হচ্ছে ভাইয়া ভার্নিয়ার সমপতন। আশা করি বুঝতে পারছো। তারপর হচ্ছে ভাই বিসি। বিসি কি? বিসি তো আমরা পড়ছি নাকি? পড়ছি না? বিসি কি ভাইয়া? ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার মানে কি দ্বারা কোনটা প্রকাশ করা, এটা আমরা আশা করি বুঝতে পারছি, একদম সুন্দরভাবে বুঝতে পারছি। এখন স্ক্রু রসটা দেখো। স্ক্রু রসের মধ্যে ভাইয়া দুইটা স্কেল আছে, একটা হচ্ছে বৃত্তাকার স্কেল আর একটা হচ্ছে রৈখিক স্কেল।
এই যে এটা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু গোল, এটা সব দিক দিয়ে দাগ কাটা আছে। এটা হচ্ছে বৃত্তাকার স্কেল, এবং এই সোজা যে দাগটা দেখতে পাচ্ছ দাগ কাটা, এটা হচ্ছে ভাইয়া রৈখিক স্কেল। তার মানে স্কুগজের মধ্যে দুইটা স্কেল আছে, একটা হচ্ছে বৃত্তাকার স্কেল আর একটা হচ্ছে রৈখিক স্কেল। হ্যাঁ, এখন আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বো, সেটা হচ্ছে পিচ। এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে অনেক সময়, যে পিচ কাকে বলে। হ্যাঁ, আচ্ছা প্রথমে আমরা জেনে নেই, এটা হচ্ছে ভাইয়া টুপি। এই টুপির কাজ কি? এখানে ধর একটা বস্তু রাখবা, এখানে একটা ছোট বা বড় বস্তু রাখবা, তখন এই টুপিটা দিয়ে কি, এটা মনে করো টাইট দেওয়া হয় অথবা লুজ করা হয় এই টুপিটা দিয়ে, ঠিক আছে? এটার কাজ হচ্ছে এটা। এবং পিচ কাকে বলে? পিচ কাকে বলে দেখো, এই টুপিটাকে, টুপিটাকে সম্পূর্ণ একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর, মানে রৈখিক স্কেলের দিকে, এটা রৈখিক স্কেলের দিকে যতটুক ভিতরে ঢুকবে, অর্থাৎ যতটুক সরণ হয়, ঠিক আছে, সেটাই হচ্ছে পিচ। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, সেটা হচ্ছে পিচ। এখন এই স্ক্রু ক্ষেত্রে তোমার একটা সূত্র আছে, হচ্ছে দুইটা সূত্র আছে। একটা হচ্ছে লঘিষ্ঠ গুণন, লঘিষ্ঠ লঘিষ্ঠ গুণন বা ন্যূনাঙ্ক। কি ভাইয়া? লঘিষ্ঠ গুণন বা ন্যূনাঙ্ক, একে এলসি দ্বারা প্রকাশ করা হয়। ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গুণনকে কি দ্বারা প্রকাশ করা হয়? এলসি দ্বারা। এলসি সমান সমান কি ভাইয়া? পি বাই এন। বুঝছো? পি বাই এন। এখানে তোমার পি হচ্ছে পিচ, পি কি? পি হচ্ছে পিচ, এবং এন হচ্ছে তোমার বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এন কি ভাইয়া? এন হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আর পি হচ্ছে ভাইয়া পিচ। হ্যাঁ, পি হচ্ছে পিচ। আচ্ছা, এখন আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে স্কুগজের ব্যাস। স্কুগজের ব্যাস যদি বলে, তাহলে ব্যাসের সূত্র হচ্ছে জি সমান সমান এল প্লাস সি ইন্টু এলসি। বুঝতে পারছো? সি ইন্টু এলসি। এখানে এল কি ভাইয়া? এল হচ্ছে তোমার রৈখিক স্কেলের পার্ট। এটা ছিল কি, স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে এম ছিল কি প্রধান স্কেলের পার্ট, আর এটা হচ্ছে রৈখিক স্কেলের পার্ট, রৈখিক স্কেলের রৈখিক স্কেলের পার্ট। হ্যাঁ, রৈখিক স্কেলের পার্ট। আর সি হচ্ছে ভাইয়া, সি হচ্ছে তোমার বৃত্তাকার স্কেলের সমাপতন। ঠিক আছে? কি? বৃত্তাকার স্কেলের বৃত্তাকার স্কেলের সমাপতন। আর এলসি হচ্ছে তোমার ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গুণন। বুঝছো? হ্যাঁ, বৃত্তাকার স্কেল সমাপতন। বৃত্তাকার স্কেল সমাপতন কি? দেখো, এই যে এই দাগটা এই বৃত্তাকার স্কেলে যে দাগের সাথে মিলে যাবে সেটাই হচ্ছে ভাইয়া কি, বৃত্তাকার স্কেলের সমাপতন। হ্যাঁ, ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, এখন হচ্ছে তোমার লাস্ট টপিক, সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি। এটা কিভাবে বের করবা ভাইয়া? আপেক্ষিক ত্রুটি কিভাবে বের করবা? আপেক্ষিক ত্রুটির সূত্র হচ্ছে যে চূড়ান্ত ত্রুটি। কি ভাইয়া? চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত ত্রুটি। পরিমাপকৃত ত্রুটি পরিমাপকৃত ত্রুটি ইন্টু 100%। আমি যখন তোমাকে ম্যাথ পড়াবো, তখনই তুমি বুঝতে পারবা যে চূড়ান্ত ত্রুটি আর পরিমাপকৃত ত্রুটিটা আসলে কি। হ্যাঁ, এবং দেখো, অনেক সময় তোমার কত শতাংশ ত্রুটি হয়েছে এটা বলবে না, ঠিক আছে? অনেক সময় বলে দিবে যে 10% ত্রুটি আছে। দণ্ডের দৈর্ঘ্য তোমার 10, এর মধ্যে দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে 10, এর মধ্যে তোমার 10% ত্রুটি আছে, 10% ত্রুটি আছে, ঠিক আছে? অনেক সময় 10% ত্রুটি দেওয়া থাকবে, তাহলে ত্রুটি কিভাবে বের করবা? এটা 10, দৈর্ঘ্য 10, 10 ইন্টু 10% কত ভাইয়া? 10/100, নাকি? 10/100। তাহলে এই 10 কাটা তো 10, আবার এই 10 কাটলে কি থাকবে? 1। তার মানে ত্রুটি হচ্ছে 1। তাহলে অনেক সময় তোমার 10% মানে কত শতাংশ ত্রুটি হয়েছে এটা তোমাকে বলে দিবে না। তখন তুমি কি করবা? তখন তুমি কিভাবে দৈর্ঘ্য বের করবা? যদি 10 দেওয়া থাকে, ধরো দৈর্ঘ্য হচ্ছে 10, এটা তোমার ত্রুটি কত শতাংশ ত্রুটি হয়েছে এটা তোমাকে বলে দিছে না। হ্যাঁ, তখন তুমি কি করবা? তখন তুমি যদি বলে দেওয়া না থাকে, মানে ত্রুটি যদি দেওয়া না থাকে, তাহলে তুমি কি প্লাস মাইনাস 0.5 দিবা, ঠিক আছে? 0.5 ত্রুটি ধরবা সব সময়, 0.5 ত্রুটি ধরে অঙ্কটা তুমি সমাধান করবা। বুঝতে পারছো? ওকে, এখন আমি তোমাদের এই অধ্যায়ে যত ধরনের ম্যাথ আছে সবগুলা ম্যাথ তোমাদেরকে আমি সমাধান করে দেখাবো, যাতে তোমাদের এই অধ্যায়ের উপর আর কোনো সমস্যা না থাকে। তাহলে চলো শুরু করি। দেখো, প্রথমে কি দেওয়া আছে ভাইয়া? প্রথম ম্যাথটা দেওয়া আছে যে একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা n। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? n দিয়ে। তাহলে n সমান সমান 20 দেওয়া আছে, এবং প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগ, মানে প্রধান স্কেলে ক্ষুদ্রতম ভাগকে কি দ্বারা প্রকাশ করা হয়? s দিয়ে। তার মানে s সমান সমান 1 মিলিমিটার হলে
বলছে যে বার্নিয়ার ধ্রুবক কত, বার্নিয়ার ধ্রুবক কত। তাহলে চলো আমরা সলিউশন করি। দেখো সলিউশন কি দেখি আমরা। দেখো এখানে কি কি দেওয়া আছে ভাইয়া, ভাগ সংখ্যা n সমান সমান 20 নাকি, এবং প্রধান স্কেল ক্ষুদ্রতম এক ভাগ s সমান সমান 1 মিলিমিটার, বুঝছো? হ্যাঁ, এখন আমাদের বার্নিয়ার ধ্রুবক বের করার জন্য বলছে। তাহলে বার্নিয়ার ধ্রুবকের দুইটা সূত্র আছে, আমরা কি জানি, বিসি সমান সমান s মাইনাস এক্স, আরেকটা হচ্ছে বিসি সমান সমান s বাই n, দুইটাই লিখলাম যাতে মধ্যে বুঝতে সুবিধা হয়। এখন দেখো উপরেটা যেটা আছে এটা s মাইনাস এক্স, s এর মান ঠিকই দেওয়া আছে কিন্তু x এর মান কি দেওয়া আছে, দেওয়া নেই। তার মানে আমরা এই সূত্রটা কি প্রয়োগ করতে পারবো না। নিচে দেখো বিসি সমান সমান s বাই n, তার মানে এখানে s ও দেওয়া আছে আবার n ও দেওয়া আছে, তার মানে আমরা কি দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করব। বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। এখন দেখো, এখন s সমান সমান কি, s সমান সমান হচ্ছে 1, ঠিক আছে, এবং n সমান সমান হচ্ছে 20। হ্যাঁ, এটাকে যদি এখন ভাগ দাও তাহলে কি তোমার উত্তর আসবে, কত আসবে তোমার 0.05, 0.05। বুঝতে পারছো? তার মানে এটাই হচ্ছে উত্তর। খুব সহজ না? হ্যাঁ, আচ্ছা। এখন দেখো দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়তে কি বলছে ভাইয়া, যে স্লাইড ক্লিপার্সের বার্নিয়ার ধ্রুবক, স্লাইড ক্লিপার্সের বার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.01 সেন্টিমিটার, মানে বিসি সমান সমান হচ্ছে 0.01 সেন্টিমিটার। উক্ত স্লাইড ক্লিপার্স দ্বারা গোলকের ব্যাস পরিমাণে প্রধান স্কেলের পার্ট, প্রধান স্কেলের পার্ট কি দ্বারা প্রকাশ করা হয়, এম দিয়ে। তাহলে প্রধান স্কেলের পার্ট এম সমান সমান হচ্ছে 12.2 সেন্টিমিটার। হ্যাঁ, এবং বার্নিয়ার সমপতন 5 পাওয়া গেল, বার্নিয়ার সমপতন কে কি দ্বারা প্রকাশ করা হয়, বি। ঠিক আছে, তাহলে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো, ব্যাসার্ধ চাইছে কিন্তু, বুঝবা এখানে কিন্তু ব্যাস চাই নাই, ব্যাসার্ধ চাইছে। ঠিক আছে, তাহলে আগে আমরা লিখি যে কি কি মানে দেওয়া আছে সলিউশন। কি কি দেওয়া আছে ভাইয়া, যে বার্নিয়ার ধ্রুবক, বার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, বার্নিয়ার ধ্রুবক কি বিসি সমান সমান কত, 0.01 সেন্টিমিটার, 0.01 সেন্টিমিটার। এবং তোমার প্রধান স্কেলের পাঠ দেওয়া আছে 12.2, প্রধান স্কেলের পাঠ কি এম সমান সমান 12.2 কত ভাইয়া সেন্টিমিটার। এবং বার্নিয়ার সমপতন কি ভাইয়া, বার্নিয়ার সমান হচ্ছে বি, বি সমান সমান কি ভাইয়া 5, বি সমান সমান হচ্ছে 5। হ্যাঁ, এখন আমাদের কি মানে চাইছে কি ভাইয়া, গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। গোলকের ব্যাসার্ধ, ব্যাস না কিন্তু, আমরা যদি এখন ব্যাস বের করে 2 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে তো ব্যাসার্ধ বের হয়ে যাচ্ছে। তার মানে প্রথমে আমরা ব্যাস নির্ণয় করব। তাহলে ব্যাসের সূত্র স্লাইড ক্লিপার্সের ক্ষেত্রে ব্যাসের সূত্রটা কি ভাইয়া, ডি সমান সমান এম প্লাস বি ইন্টু বিসি। ঠিক আছে, তাহলে এম কি ভাইয়া, এখানে এম হচ্ছে 12.2, বুঝছো? এখানে সবগুলো সেন্টিমিটার দেওয়া, তার মানে আর অন্য কিছুতে নেওয়া দরকার নাই, সেন্টিমিটার যেহেতু সবগুলো। বার্নের সমপতন হচ্ছে 5। হ্যাঁ, এবং বিসি কত ভাইয়া, বিসি হচ্ছে 0.01 সেন্টিমিটার। বুঝতে পারছো? এখন এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, দেখো এটাকে যদি ক্যালকুলেশন করো 12.2 প্লাস 5, হ্যাঁ, প্লাস 0.01, ঠিক আছে, এটা যদি ক্যালকুলেশন করো 17.21 আসে, 17.21 ডি। এখানে আমরা কিন্তু ব্যাস পাইছি, এখানে কিন্তু চাইছি কি ব্যাসার্ধ, তার মানে ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ কি দ্বারা প্রকাশ, দেখো ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ হচ্ছে আর, আর সমান সমান কি ভাইয়া ব্যাসের অর্ধেক না, আমরা কি জানি ব্যাসার্ধ কি ব্যাসের অর্ধেক, তার মানে d/2, তার মানে কি d/2, তাহলে তো ব্যাসার্ধ বের হইতেছে। তাহলে ডি হচ্ছে 17.21 আর নিচে আছে কত 2। বুঝতে পারছো? তাহলে এটাকে যদি তুমি ভাগ দাও, 2 দিয়ে ভাগ দাও তাহলে কত আসছে ভাইয়া 8.605। তাহলে 8.605, তাহলে এটাই হচ্ছে উত্তর 8.605। বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে ভাইয়া কাঙ্ক্ষিত আমাদের উত্তর, যে ব্যাসার্ধ আর কি। আশা করি বুঝতে পারছো। এই প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে এবং কি চাইছে দেখো, স্লাইড ক্লিপার্সের দ্বারা একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পার্ট 4.2 সেন্টিমিটার, মানে এম সমান সমান 4.2 সেন্টিমিটার, এবং দণ্ডের দৈর্ঘ্য এল, দণ্ডের দৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করা, এল দিয়ে, তাহলে এল সমান সমান 4.25 সেন্টিমিটার। যন্ত্রটি বার্নিয়ারের ভাগ সংখ্যা 20, মানে এন সমান সমান 20 ও প্রধান স্কেল ক্ষুদ্রতম এক ভাগ মানে এস সমান সমান 1 মিলিমিটার হলে বার্নিয়ারের সমপতন কত, বার্নিয়ার সমপতন কত। তাহলে এখানে কি কি দেওয়া আছে আগে দেখো, এখানে কি কি দেওয়া আছে ভাইয়া, প্রথমে দেওয়া আছে প্রধান স্কেল পার্ট এম সমান সমান কি ভাইয়া 4.2 সেন্টিমিটার। হ্যাঁ, তারপর দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 4.25 সেন্টিমিটার। বুঝতে পারছো? এবং ভার্নিয়ারের ভাগ সংখ্যা দেওয়া আছে হচ্ছে 20, ভার্নিয়ারের ভাগ সংখ্যা দেওয়া আছে 20, এবং প্রধান স্কেল ক্ষুদ্রতম এক ভাগের মান মানে এর সমান সমান দেওয়া আছে 1 মিলিমিটার। আমার সাইজ হচ্ছে তোমার বি কত, ভার্নিয়ার সমপতন কত। তাহলে এখানে এল এম এন এস আছে, তার মানে এটা কোন সূত্র প্রকাশ হবে ভাইয়া, কোন সূত্র প্রয়োগ করবো বলো, এল সমান সমান এম প্লাস বি ইন্টু বি, সেই সূত্র প্রয়োগ করবো। তার মানে এখানে বি আছে আর সবগুলোর মান দেওয়া আছে নাকি, দেওয়া আছে না, শুধু এইটার মান দেওয়া নাই কিন্তু ভাই, বিসির মান দেওয়া নাই। তার মানে বিসির মান কিভাবে বের করবা, বিসি সমান সমান কি জানি আমরা এস বাই এন, তাহলে এস এর মান কি দেওয়া আছে ভাই 1 এবং এন এর মান দেওয়া আছে 20, এটাকে যদি তুমি তুমি ভাগ করো তো 0.05 পাবা।
ঠিক আছে, এটা হচ্ছে ভাইয়া বিসির মান। বুঝতে পারছো? এখন আমরা কি এর মান বের করবো? বি এর মান বের করবো। তাহলে এল এমটাকে আমরা এ পাশে নিয়ে আসি। ঠিক আছে, এল মাইনাস এম সমান সমান বি ইন্টু বিসি। বুঝছো? এখন আমরা বিটা যেহেতু বি এর মান বের করবো, শুধু বিটা এদিকে রাখি। তাহলে বিটা যদি এদিকে রাখি তাহলে এটা এদিকে গুণ আকারে আছে বিসি, এদিকে আসে বলবো কি ভাগ আকারে, তাহলে বি। বুঝছো? হ্যাঁ, বা এই এল মাইনাস এম, এল এর মান বসাও 4.25, 4.25 মাইনাস এম এর মান হচ্ছে ভাইয়া 4.2, আর নিচে নিচে হচ্ছে ভাইয়া বিসি, বিসির মান কত 0.05। বুঝছো? সমান সমান বি। হ্যাঁ, বা বিটা যদি এদিকে এনে পড়ে, এটা যদি এদিকে নিয়ে আসি, তাহলে বি সমান সমান কত ভাইয়া? দেখো বি সমান সমান কত, যে 4.25, 4.25 মাইনাস 4.2, 4.2, হ্যাঁ, ভাগ কত 0.5, 0.05 সমান সমান হচ্ছে ভাইয়া 1। তার মানে বার্নিয়ার সমাপতন হচ্ছে 1। ক্লিয়ার? আশা করি তোমরা এই অঙ্কটা খুব সহজেই বুঝতে পারছো। তারপরে দেখো পরের অঙ্ক, দেখো পরের অঙ্কটা কি দেওয়া আছে ভাইয়া, যে স্ক্রু গজের ক্ষেত্রে, স্ক্রু গজ কিন্তু এখন কিন্তু স্ক্রু গজের অঙ্কের ভিতরে আমরা ঢুকছি। হ্যাঁ, দেখো স্ক্রু গজের ক্ষেত্রে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত ভাইয়া? 100। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? n, এবং পিচ হচ্ছে 1 মিলিমিটার। পিচ কি ভাইয়া? পিচ কি দ্বারা প্রকাশ করে? পি। তাহলে পি সমান সমান 1 মিলিমিটার হলে যন্ত্রের ন্যূনাঙ্ক কত? ন্যূনাঙ্ক কত? দেখো ন্যূনাঙ্ক চাইছি, তাহলে আমরা কি এখানে দেখো কি কি দেওয়া আছে ভাইয়া? দেওয়া আছে হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, মানে n সমান সমান হচ্ছে 100। ঠিক আছে, এবং পিচ, পি সমান সমান দেওয়া হচ্ছে 1 মিলিমিটার। চাইছে কি ভাইয়া? চাইছে হচ্ছে ন্যূনাঙ্ক, চাইছে কি ন্যূনাঙ্ক। ন্যূনাঙ্ক কি দ্বারা প্রকাশ করা হয়? এলসি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি ন্যূনাঙ্ক সূত্র কি জানি? এলসি সমান সমান পি বাই এন, পি বাই এন। তাহলে পি এর মান দেওয়া আছে কত? 1, আর এন এর মান দেওয়া আছে কত ভাইয়া? 100। তাহলে এখন 1 যদি 100 দিয়ে ভাগ করো তাহলে তো উত্তর এসে পড়তেছে নাকি? দেখো 0.01, 0.01, তার মানে এটা হচ্ছে ন্যূনাঙ্ক। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, এখন দেখো, এখন আমরা চলে যাব ডিরেক্ট আপেক্ষিক ত্রুটি। তো এখন আমরা আপেক্ষিক ত্রুটির সমস্যা সমাধান করব। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে কি দেওয়া আছে, যে মুশফিকের ব্যাটের দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 95 সেন্টিমিটার, দৈর্ঘ্য 95 সেন্টিমিটার। যদি তার পরিমাপে 10% ত্রুটি পাওয়া যায় তবে ব্যাটের দৈর্ঘ্য কত? 10% ত্রুটি কিন্তু দেওয়া আছে। তাহলে তবে ব্যাটের দৈর্ঘ্য কত, মানে প্রকৃত দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য তো দেওয়াই আছে, এটা হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য চাওয়া হয়েছে আর কি, চাইছে। তো দেখো এখানে ভাই কি দেওয়া আছে ভাই, সলিউশন। ঠিক আছে, দেখো ত্রুটি দেওয়া আছে কত ভাইয়া? ত্রুটি হচ্ছে 10%। কিসের 10% ভাইয়া? 95 সেন্টিমিটার দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য এর 10%, তাহলে 95 এর 10%, নাকি 10%। তাহলে 95 এর মানে কি? এর মানে গুণ, আর 10% কি ভাইয়া? 10% মানে কি 10/100 না? হ্যাঁ, এটাই তো 10% মানে এটাই তো বোঝায়। হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে 10 দিয়ে যদি 100 রেখা তাহলে কত হবে? 10। হ্যাঁ, এখন কি করবা? 95/10, নাকি 95 উপরে না? তাহলে 95 সাথে আবার 10 দিয়ে ভাগ দিবা, 95 ভাগ কত? 10, তাহলে 9.5। তাহলে ত্রুটি কত ভাইয়া? ত্রুটি হচ্ছে 9.5। এখন হচ্ছে আমরা প্রকৃত দৈর্ঘ্য বের করব। দৈর্ঘ্য তো আমরা জানি, ব্যাটের দৈর্ঘ্য কত? আগে লিখে নি। হ্যাঁ, ব্যাটের দৈর্ঘ্য হচ্ছে 95 সেন্টিমিটার। বুঝতে পারছো? তাহলে প্রকৃত দৈর্ঘ্য কত? যেহেতু ত্রুটি আছে, যেহেতু ত্রুটি আছে তার মানে প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 95 প্লাস মাইনাস কত ভাইয়া? যে ত্রুটিটা 9.5। ঠিক আছে, এখন 95 প্লাস মাইনাস 9.5 যদি দাও তাহলে এটা তোমার 95 সাথে একবার মাইনাস করবা 9.5, তাহলে কত হবে ভাইয়া? 85.5, 85.5। হ্যাঁ, 85.5 থেকে কি আবার কি করবা? প্লাস করবা, প্লাস করলে 104.5, মানে 85.5 থেকে 104.5 এর ভিতরে মুশফিকের মানে ব্যাটের দৈর্ঘ্য হবে। বুঝতে পারছো? দেখো এখন এটা হচ্ছে তোমার এই অধ্যায়ের শেষ ম্যাথ। ঠিক আছে, এটা শেষ করার পর আশা করি তোমার এই অধ্যায়ের আর কোনো সমস্যা থাকবে না এবং তুমি এই অধ্যায়ের একটা বস হয়ে উঠবা। বুঝছো? তাহলে দেখো এখানে কি চাইছে ভাইয়া, যে একটি বাক্স একটি রুলার দিয়ে মেপে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার পাওয়া গেল। এখানে কত শতাংশ ত্রুটি আছে? এখানে কিন্তু ত্রুটির পার্সেন্ট দেওয়া নেই, তার মানে আমরা 0.5 ধরে এটা করে নেব। বুঝছো? আচ্ছা, প্রথমে কি বের করবা? প্রথমে এটা হচ্ছে আয়তন বের করবা, তার আয়তন বের করবা।
যে আয়তনটা বের করবা সেটাই কিন্তু ভাইয়া পরিমাপকৃত ত্রুটিটা, ঠিক আছে। এটা আচ্ছা, এটা লাস্ট টাইম বলতেছি। দেখো এখানে আয়তন, আয়তন কি কি দেওয়া আছে ভাইয়া, 10, 5 আর 4। তার মানে আয়তন কিভাবে বের করবা, তিনটা গুণ 10, 5, 4। হ্যাঁ, তাহলে এটা কত হচ্ছে, 5 10 50 আর 4 5 200। তার মানে 200 কি সিএম কিউব, বুঝছো? হ্যাঁ, এটা হচ্ছে তাহলে আয়তন। এটা হচ্ছে কি ভাইয়া, আয়তন। এখন তোমার মেন কাজ হচ্ছে যে তুমি কি করবা, তোমার দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য, প্রকৃত প্রস্থ এবং প্রকৃত উচ্চতা বের করবা। এটা হচ্ছে তোমার 2 নম্বরের কাজ, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে কত, দৈর্ঘ্য হচ্ছে তোমার 10 সেন্টিমিটার, ঠিক আছে, 10 সেন্টিমিটার। তাহলে প্রকৃত দৈর্ঘ্য কত, তাহলে প্রকৃত দৈর্ঘ্য কত, প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 10 প্লাস মাইনাস 0.5 নাকি, তার মানে 9.5, ঠিক আছে। 9.5 থেকে কত, 10.5 নাকি। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো প্রস্থ কত দেওয়া আছে, সবগুলো একই রকমই করতে থাকবা। প্রস্থ দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে প্রকৃত প্রস্থ কত, প্রকৃত প্রস্থ কত ভাইয়া, প্রকৃত প্রস্থ হচ্ছে তোমার 5 প্লাস মাইনাস 0.5, মানে কি, মানে হচ্ছে 4.5 থেকে 4.5 থেকে কত 5.5, বুঝছো। এবং উচ্চতা কত, উচ্চতা দেওয়া আছে হচ্ছে তোমার 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তাহলে প্রকৃত উচ্চতা কত, প্রকৃত উচ্চতা কত ভাইয়া, প্রকৃত উচ্চতা হচ্ছে কি 4 প্লাস মাইনাস 0.5, অর্থাৎ 3.5 থেকে 3.5 থেকে 4.5, বুঝছো। হ্যাঁ, এটা হচ্ছে ভাই দ্বিতীয় ধাপ। হ্যাঁ, আচ্ছা, এখন তুমি বের করবা কি হচ্ছে দৈর্ঘ্য বের করছো। এখন তুমি সর্বনিম্ন আয়তন এবং সর্বোচ্চ আয়তন বের করবা, মানে কি, মানে হচ্ছে দেখো সর্বোচ্চ, সর্বোচ্চ আয়তন, সর্বোচ্চ আয়তন কি ভাই, সর্বোচ্চ আয়তন হচ্ছে যে এটা দেখো 9.5, 10.5, এখানে কোনটা সর্বোচ্চ, এটা সর্বোচ্চ না, মানে সবগুলা এদিকে সর্বোচ্চটা নিবা, ঠিক আছে। সর্বোচ্চ আয়তন নিলে এখানে দেখো 10.5, 10.5 ইন্টু 5.5 ইন্টু 4.5, ঠিক আছে। তাহলে এটাকে যদি তুমি গুণ করো তাহলে কত হবে, দেখো 10.5 ইন্টু 5.5 ইন্টু 4.5, এটাকে যদি করো তাহলে 259, ঠিক আছে, 259 দশমিক কত ভাইয়া 875 পাবা, বুঝছো। তারপরে সেম নিয়মে তুমি সর্বনিম্ন আয়তন বের করবা, সর্বনিম্ন আয়তন বের করবা। সর্বনিম্ন আয়তন কি ভাইয়া, যে সর্বনিম্ন আয়তন যেগুলো এদিকে যেগুলো 9.5, 4.5, ঠিক আছে, 9.5, 4.5, ঠিক আছে, ইন্টু 3.5, 3.5। তাহলে এটাকে এবার তুমি ক্যালকুলেশন করো, দেখো ক্যালকুলেশন করলে 9.5 ইন্টু 4.5 ইন্টু 3.5, ঠিক আছে, ক্যালকুলেশন করলে তুমি কত পাবা, 149.625 পাবা, বুঝছো। এটা হচ্ছে তোমার ভাইয়া দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপ, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি কাজটা করবা, এখন আমাদের মেন হচ্ছে চূড়ান্ত ত্রুটি বের করব, চূড়ান্ত ত্রুটি, তাহলে আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে। চূড়ান্ত, চূড়ান্ত ত্রুটি কিভাবে বের করবা, হ্যাঁ, তুমি প্রথমে কি বের করবা, যে তোমার সর্বনিম্ন ত্রুটি, সরি সর্বোচ্চ ত্রুটি, তারপর হচ্ছে সর্বনিম্ন ত্রুটি, বুঝো। সর্বোচ্চ ত্রুটি, সর্বোচ্চ ত্রুটি কত হয়েছে ভাইয়া, সর্বোচ্চ ত্রুটি কিভাবে বের করবা, সর্বোচ্চ ত্রুটিটা কিভাবে বের করবা, দেখো আমরা এই যে সর্বোচ্চ আয়তন যেটা পাইছি এবং প্রথমে যে আয়তনটা পাইছি, এটা থেকে এটা বিয়োগ দিলে যেটা পাবো সেটা হচ্ছে সর্বোচ্চ ত্রুটি, বুঝতে পারছো। সর্বোচ্চটা দিয়ে আয়তনটা বিয়োগ দিব, তাহলে দেখো 259.875, ঠিক আছে, মাইনাস কত ভাইয়া 200, বুঝছো। তাহলে দেখো 259.875 মাইনাস 200, ঠিক আছে। তাহলে এটা কিভাবে ভাইয়া 59.875, বুঝছো। তাহলে সর্বনিম্ন, সর্বনিম্ন ত্রুটি কোনটা হবে, সর্বনিম্ন ত্রুটি কোন কিভাবে বের করবা বলো, সর্বনিম্ন আয়তন থেকে আয়তনটা বিয়োগ দিবা, ঠিক আছে। তাহলে 200 মাইনাস 149.625, ঠিক আছে। দেখো তাহলে 200 যদি ক্যালকুলেশন করো, 200 মাইনাস 149.625, বুঝছো। তাহলে তোমার আসতেছে হচ্ছে 50.375। এখন চূড়ান্ত ত্রুটি কিভাবে নিবা, এখানে তো সর্বোচ্চ ত্রুটি সর্বনিম্ন ত্রুটি দুইটা হয়ে গেছে, এখন চূড়ান্ত ত্রুটি কিভাবে নিবা,
এখানে সর্বোচ্চ যেটা এটাই তুমি চূড়ান্ত ত্রুটি হিসেবে নিবা, বুঝছো? সর্বোচ্চ যেটা এটাই তুমি চূড়ান্ত ত্রুটি হিসেবে নিবা। হ্যাঁ, এবং লাস্ট ধাপ হচ্ছে তুমি এখন জাস্ট সূত্র বের করে ফেলবে, সূত্র বসাই দিবা। তাহলে ভাইয়া আপেক্ষিক ত্রুটির সূত্রটা কি? আপেক্ষিক ত্রুটির সূত্রটা কি ভাইয়া? আপেক্ষিক ত্রুটির সূত্রটা হচ্ছে ভাইয়া যে চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত ত্রুটি। কি বললাম? পরিমাপকৃত ত্রুটি ইন্টু 100%, বুঝছো? তাহলে চূড়ান্ত ত্রুটি কত ভাইয়া? যেটা সর্বোচ্চ এটা চূড়ান্ত ত্রুটি, তাহলে 59.875। আর পরিমাপকৃত ত্রুটি কোনটা? প্রথমে আমরা যে আয়তনটা বের করছি সেটা হচ্ছে ভাইয়া পরিমাপকৃত ত্রুটি, ঠিক আছে? তাহলে নিচে কত? 200 ইন্টু 100%, বুঝছো? হ্যাঁ, এখন তুমি ক্যালকুলেশন করো, দেখো 59.875, ঠিক আছে, ভাগ কত? 200, ঠিক আছে, ইন্টু 100%, 29.93। দেখছো? 29.93। তার মানে এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর, মানে আপেক্ষিক ত্রুটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো সবগুলা। এই অধ্যায়ের আর কোনো সমস্যা থাকার কথা না, এবং যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা যে কোন বিষয়টা তুমি বুঝতে পারছো না। হ্যাঁ, তাহলে এটার একটা সমাধান ক্লাস আমি দিয়ে দিব, এবং সমাধান ক্লাসটা আমি আমার ফেসবুক গ্রুপ অর্থাৎ কামব্যাক সিরিজ গ্রুপের মধ্যে এই সমাধান ক্লাসটা আমি দিয়ে দেওয়ার কি সর্বোচ্চ চেষ্টা করব। তো আজকে ক্লাসটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।